সাহিত্যের থেকে বাছাই করা বই প্রেমী এবং গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিশব্দ চ্যানেলের। সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি আমাদের পঞ্চম গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে জ্বলন্ত চক্ষু। গল্পটির চরিত্র এবং স্থান সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্প পাঠে সুকল্যাণ, আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস। আজ শুরু হতে চলেছে জ্বলন্ত চক্ষু। সেরাইকেল্লা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় ছিলাম আমি একা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা খুব খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানালার ধারে বসে খানিকক্ষণ দেখলাম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্ন রাজ্য। নির্জনতার ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করল জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানে লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই লম্বা লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড গোঁফদাড়ি আর প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর উপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল যষ্টির মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভেতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করল। লক্ষ্য করলাম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশ দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলাম। শিখযাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে নির্নিমেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানালার দিকে মুখ ফিরিয়ে বসলাম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধ। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে, প্রান্তরে, বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা তো দূরের কথা, মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভেতরের দিকে ঘুরে বসলাম। আবার দেখলাম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কী? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ জানানোর ইচ্ছে হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছেটা দমন করতে বাধ্য হলাম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। এই দৃষ্টিকে ফাঁকি দেবার সবথেকে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুচোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, তাতে আমার একটু আপত্তি নেই। আমি হিন্দি ভাষায় শুনলাম, বাবাজি কি এইভাবেই ঘুমাবেন? চোখ না খুলেই বললাম, হ্যাঁ। ঘুমোবেন না? ভাবলাম মন্দ আবদার নয়। আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমাবো বই কি, আলবাদ ঘুমাবো। আবার শুনলাম, বাবাজি ঘুমোবেন না? কেন ঘুমাবো না? এই কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পর চোখ খুললাম, কারণ এরপরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলাম ওদিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসলাম। সেই বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর সেই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতবম্ব হয়ে গেলাম।
ব্যাপারটা হচ্ছে, হতভম্ব ভাবটা লক্ষ্য না করেই যুবকটি যেন নিজের মনেই বলল, হ্যাঁ, বিশেষ করে এই কামড়াটা হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললাম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললাম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব একটা উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটা কে? হঠাৎ মনে একটা সন্দেহ জাগলো। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ, মস্ত লম্বা চওড়া দেহ? ঠিক। অজিত সিং বুড়ো, তবু এখনো জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললাম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না, বোধহয় আমি ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলাম না। নিশ্চয়ই সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান একটা। আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছো। মানে? আমি এখানে না এলে সে তোমাকেও খুন করতো। কিন্তু কি অপরাধে? অপরাধ কি আবার? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করতো। সারাটা গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্যি? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্যভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বলল, অজিত সিং আমাকে খুন করেছে, আর সেই অপরাধেই তার ফাঁসি হয়। ফাঁসির পরেও তাকে আমি ছাড়িনি। তার পিছনে পিছনে আমি সর্বদা ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে আমি ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভেতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরা এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখড়ি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেননি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলাম। তারপর মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল ওদিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটিও স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং, যাত্রীদের সে খুন করে। আবার এখানে তার আবির্ভাবের কারণ কি? তারপরেই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলাম। পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছো কেন? তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বললো? তোমার জামাই। কে? শের সিং? সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছো, আর তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা। আমি আবার হো হো করে হেসে উঠলাম। তোমরা শ্বশুর জামাই কেউই কম যাও না, ধন্য তোমরা। কিন্তু এ কিরকম ঠাট্টা? ঠাট্টা? ঠাট্টা নয় তো কি। চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে
তোমরা কি আনন্দ পাও বাবা, জেনে রেখো এত সহজে ভয় পাবো না। অজিত সিংয়ের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছু বলল না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত, দুজনেই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে যাত্রীদের পিলে চমকে দেওয়ার চেষ্টা করছে। এমন আজগুবি কথা কে কবে শুনেছে? আমি বললাম, দোহাই সিংমশাই, অমন কটমট করে আমার দিকে চেয়ে থাকবেন না, ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। তাছাড়াও পরের স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বলে, তোমার ধারণা আমরা তোমার সাথে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে। মূর্খ! অজিত সিং দাঁড়ালো, তার কাঁধ থেকে পৈতের মতো বন্ধনীতে ঝুলানো কৃপানটা তুলে উঠল। জল জল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলাম, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনেই নিশ্চয়ই উন্মাদরোগগ্রস্ত। ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছি, আজকের যাত্রা শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বলল, শের সিং, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার প্রাণ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছো, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু বিদায় হওয়ার পর আমি আবার ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি। কি ভীষণ সে অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালাম। আচম্বিতেই নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখি নীলবর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও বুভুক্ষ দৃষ্টি এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছোতে পিছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালাম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন জ্বলছে দাউ দাউ করে। দৈব গতিতে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলোক। জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করেছে খড়গপুর স্টেশনে। কামরার ভেতরে দাঁড়িয়ে আছি একলা আমি। কোথায় অজিত সিং আর কোথায় সেই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, আর এ কামরায় নয়। চুলোয় যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে রাজি আছি বাবা। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে পড়ে চিৎকার করলাম, কুলি, কুলি, কুলি। এখন শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে জ্বলন্ত চক্ষু। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগে থাকবে। আমাদের পরবর্তী গল্পের জন্য প্রতিশব্দ চ্যানেলটির সাথে থাকুন।